সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সংক্ষিপ্ত সময় আমার কিছু কথা মনোযোগ সহকারে শুনবার জন্য। নবাব সিরাজউদ্দৌলা সিনেমা বা নাটক বা এর ইতিহাস আমরা যাই পড়ি না কেন, সিরাজউদ্দৌলার যে ইতিহাস, এই ইতিহাসকে রোমাঞ্চিত করে, অর্থাৎ রোমাঞ্চকর করে তোলার অন্যতম একটি চরিত্র হচ্ছে আলেয়া। এই আলেয়া চরিত্র যদি না থাকতো তাহলে নবাব সিরাজউদ্দৌলার যে চরিত্রের বা যে নাট্য বা সিনেমা, এটার একটা বড় ধরনের পর্ব আমার মনে হয় এখানে অনুপস্থিত থেকে যেত বা অসম্পূর্ণ থেকে যেত। তো এই উদাহরণটি এই জন্যই দিলাম, নবাব সিরাজউদ্দৌলার জীবনে যে আলেয়ার ভূমিকা আমরা দেখেছি সিনেমা বা নাটকে, আজকে ভালোবেসে সিরাজের জন্য যা কিছু করার দরকার বাংলার জন্য আলেয়া তার জীবন দিয়েও করে গেছেন। আলেয়া বারবারই একটা কথা বলতেন বা নাটক সিনেমায় দেখা যেত বা শুনেছি, যে আমি বাংলাকে ভালোবাসিনি, আমি নবাবকে ভালোবেসেছিলাম, তাই আমি বাংলাকে ভালোবেসেছি। সত্যিকার অর্থে হোক বা কাল্পনিক অর্থে হোক, আমরা এই যে কতটুকু শুনেছি যে আমি নবাবকে ভালোবেসে বাংলাকে ভালোবেসেছিলাম। তো আজকে আমি এই কথাটি বলছি এই কারণে যে গতকাল অর্থাৎ আজকে যখন আমি ভিডিওটি করছি ঠিক তার আগের দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্ভাব্য একটি তালিকা, অর্থাৎ আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কারা কারা প্রার্থী হবেন, কোথায় কে প্রার্থী হবেন, এই ধরনের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। প্রকাশিত এই তালিকার মধ্যে আমি যেহেতু খুলনার মানুষ, সে খুলনা 6 আসন অর্থাৎ পাইকগাছা কয়ের মানুষ, সেই হিসেবে পাইকগাছা কয়রা নিয়ে সামান্য একটু কথা বলার চেষ্টা করব। এই কয়রা এবং পাইকগাছা নিয়ে গঠিত খুলনা 6 আসনে আমরা দেখলাম যে বিএনপি মনিরুল হাসান বাপ্পীকে, অর্থাৎ খুলনা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব, বর্তমান ভারপ্রাপ্ত সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পীকে সম্ভাব্য তালিকায় তাকে মনোনীত করা হয়েছে। তো এই ঘটনার পর থেকে পাইকগাছা এবং কয়রায় বিভিন্ন ব্যক্তির মাঝে বিভিন্ন রকম ক্ষোভ দেখা যাচ্ছে, যেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ চাওয়া হচ্ছে। বিভিন্নভাবে বক্তব্য দেওয়া বা বিভিন্নভাবে লেখনির মাধ্যমে এর প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। তো আমার জায়গা থেকে বক্তব্য হচ্ছে যে তিনি বহিরাগত প্রার্থী, এজন্য অনেকের ক্ষোভ বা দুঃখ আক্রোশ এখানে দেখা যাচ্ছে বা লক্ষ্য করা যাচ্ছে। তো আজকে এই যে খুলনার প্রার্থী মনিরুল হাসান বাপ্পী, উনি বহিরাগত প্রার্থী বলে আমাদের ভিতরে যে ক্ষোভের সঞ্চার হয়েছে, তা হওয়া খুব অস্বাভাবিক কোনো বিষয় নয়, খুব স্বাভাবিক একটা বিষয়। কিন্তু আমার একটি বক্তব্য এখানে, যে আজকে যদি দীর্ঘদিনের যে বিএনপির কষ্ট, নির্বাচনে অংশগ্রহণ করলে বিএনপি প্রার্থীদের বিগত বছরগুলোতে আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের ত্যাগ বা নির্বাচন করতে দেওয়া বা কখনো মোটেও করতে না দেওয়া, দিনের ভোট রাতে হওয়া, বা বিএনপির প্রার্থীরা নির্বাচন করার পরিবেশে পায়নি, গেছে, মারধর খেয়ে তাদের চলে আসতে হয়েছে, কর্মীদেরকে মারধর খেতে হয়েছে, জেল জুলুম ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের কত রকমের সমস্যার মুখোমুখি হয়েছে। বিভিন্ন ধরনের সমস্যা প্রতিকূলতা চড়াই উতরে পাঠিয়ে আজকে আগামী যে সংসদ নির্বাচন আসতে যাচ্ছে, এই সংসদ নির্বাচন দীর্ঘ প্রতীক্ষার পর এক সুন্দর অবাধ গণতান্ত্রিক নির্বাচন হবে বলে আপনাদের মতো আমিও আশা প্রকাশ করি। এখন প্রশ্ন হচ্ছে যে মনিরুল হাসান বাপ্পীকে নমিনেশন দেওয়ার পর থেকে এই যে ক্ষোভ আপনারা করছেন, দেখাচ্ছেন বহিরাগত বলে, তো এতে কার লাভ হচ্ছে? আজকে আপনি আপনার চয়েসেবল প্রার্থীকে এখানে পাননি, বা আপনার যাকে আপনি ভালোবাসেন, লিডার হিসেবে মানেন, তাকে আপনি পাননি, এজন্য আপনি এখানে ক্ষোভ, দুঃখ, কষ্ট বিভিন্নভাবে প্রকাশ করার চেষ্টা পাচ্ছেন। আচ্ছা, ধরে নিলাম মনিরুল হাসান বাপ্পী বহিরাগত প্রার্থী, ঠিক আছে। যদি এই আসনটাতে এমন হতো যে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই আসন থেকে তিনি নির্বাচন করতে আসতেন, বা জনাব তারেক রহমান সাহেব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি যদি এই আসন থেকে নির্বাচন করতে আসতেন, তাহলে কি আপনাকে বলতেন যে আপনি বহিরাগত প্রার্থী? বলতে পারতেন কিনা? আপন এলাকার লোক অর্থাৎ পাইকগাছা কয়রার লোক যদি প্রার্থী হতো, তাহলে আপনার ভালো লাগার একটা বিষয় থাকতো, যে না, আমার গ্রামের বা আমার এলাকার বা আমার উপজেলার বা আমার যা সংসদীয় আসন, এই আসনের ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হচ্ছে, তিনি নির্বাচন করবেন, ভালো লাগতো, আমার ভালো লাগতো। কিন্তু সে ভালো লাগাটা হচ্ছে নিজের একান্ত ভালো লাগা। কিন্তু আমি যখন একটা দল করি, আমি যখন একটা রাজনীতির সাথে সম্পৃক্ত থাকি, বা আপনি যখন একটা দল করবেন, রাজনীতি করবেন, তাহলে আপনার সেই দলের প্রতি আনুগত্যটা আপনাকে অবশ্যই থাকতে হবে। তো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেমন তারেক রহমান সাহেব, এনারা আসলে আপনি যেমন বহিরাগত বলতে পারতেন না,
কেন পারতেন না? আমার প্রশ্ন হচ্ছে এখানে যে বেগম খালেদা জিয়া, তারেক রহমান সাহেব, এনারা কি ধানের শীষ প্রতীক বাদে অন্য কোনো প্রতীক নিয়ে নির্বাচন করতেন? প্রতীক তো ধানের শীষ। এবং পাশাপাশি যদি আপনি এভাবে ভেবে দেখেন যে মনিরুল হাসান বাপ্পি নয়, এখানে XYZ যাকে দেওয়া হতো, তিনি কি ধানের শীষ প্রতীকের বাইরে নির্বাচন করতেন? আর যাকে দেওয়া হোক না কেন, আপনি যেমন বিএনপিকে ভালোবাসেন, তদ্রুপ তো আপনার লিডারকেও আপনি ভালোবাসেন। তাহলে আপনি স্লোগান দেন বেগম খালেদা জিয়া, তারেক রহমান সাহেবের নামে। তো আমার কথা হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নামে স্লোগান দিচ্ছেন, তারেক রহমান সাহেবের নামে স্লোগান দিচ্ছেন, তাদেরকে মানছেন, তো তাদের কমেন্ট মানবেন না, এটা কেমন কথা? আজকে মনিরুল হাসান বাপ্পি নয়, যে কোনো প্রার্থী এখানে হলেন, তো প্রার্থী নিশ্চয়ই জনাব তারেক রহমান সাহেব বা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এনাদের কনসার্ন ছাড়া, এনাদের অনুমতি ছাড়া এই প্রার্থী তালিকা কি প্রকাশ করা হয়েছে? মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কি পারবেন ইচ্ছা মতন এই প্রার্থী তালিকা তৈরি করতে বা প্রকাশ করতে? অবশ্যই দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেবের কনসার্ন নিয়েই এই যে মনোনয়নের যে সম্ভাব্য তালিকা, এটা ঘোষণা করা হয়েছে। তো বিষয়টি এমন যে আপনি দল যখন করেন, আপনার দলকে, আপনার দলের নেতাকে এবং কমিটমেন্ট ফলো করতে হবে। আজকে যখন আপনি কথা বলছেন মনিরুল হাসান বাপ্পির বিরুদ্ধে, আমি এটা বলবো না, মনিরুল হাসান বাপ্পি নয়, আপনি এখানে দেখেন বাপ্পির হাতে কোন প্রতীক, তিনি কোন প্রতীক নিয়ে আসবেন। চেঞ্জ হতে পারে, পরবর্তীতে দল যদি মনে করে তাকে চেঞ্জ করে অন্য কাউকে দিতে পারেন, এটা নিয়ে বক্তব্য নয়। বক্তব্য হচ্ছে যে তিনি কোন প্রতীক নিয়ে নির্বাচন করতে আসবেন। যদি তার প্রতীক হয় ধানের শীষ, তাহলে ধানের শীষ প্রতীক তার হাতে কে তুলে দিচ্ছেন? এখন যদি আপনি ব্যক্তি মনিরুল হাসান বাপ্পিকে অপছন্দ করেন, বা আপনি যদি মনে করেন যে তাকে নিয়ে সমালোচনা করেন, পক্ষান্তরের সমালোচনা বা এই যে অপছন্দ করা, এটা তো দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের বিরুদ্ধে যায় নাকি? আমি ভুল বললাম? সব মিলে দলীয় হাইকমান্ডের বিরুদ্ধে যায় কি না, এটা আপনার কাছে প্রশ্ন রেখে গেলাম। তো আমার সর্বশেষ কথা, সর্বশেষ বক্তব্য, যে আপনি যদি মনিরুল হাসান বাপ্পিকে বহিরাগত মনে করে আপাতত এটা নিয়ে সমালোচনা মুখর হন, আপনি যদি উপজেলার নেতা হন, আপনি যদি ইউনিয়নের নেতা হন, আপনি যদি ওয়ার্ডের নেতা হন, আপনি যদি আপনার কর্মী যারা আপনাকে ফলো করে তাকে যদি তাদের সামনে যদি এই বিষয়ে কটাক্ষ করেন, বিদ্রুপ করেন যে হাই রে হাই, এই যে বহিরাগত দিল, এই মনে আর রেজাল্ট ভালো হবে না, তাহলে তো আপনি নিজে হাতে করে ধানের শীষ কেটে বলেন। ফলাফল কি আসবে, জনগণ কোথায় ভোট দিবে, জনগণ কাকে নির্বাচিত করবে, সেই পর্যন্ত যাওয়ার আগেই, তীরে ওঠার আগেই তো আপনি তৈরি ডুবিয়ে দিলেন। এখন আমি মনে করি এই পরিস্থিতিতে সেই আলেয়ার কথায় ফিরে যেতে হবে যে আমি নবাবকে ভালোবেসে বাংলাকে ভালোবেসেছি, বাংলাকে ভালোবেসে নবাবকে ভালোবাসিনি। ঠিক তদ্রূপ দীর্ঘ চোরাই উতরাই পেরিয়ে জুলুম নির্যাতন সহ্য করে আজকে বিএনপির প্রতিটা নেতা কর্মীর বক্তব্য যদি এমন হয় যে আমরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, এনাদেরকে ভালোবেসে ধানের শীষকে হাতে নিয়ে, বা ধানের শীষকে ভালোবেসেছি, বিএনপিকে ভালোবেসে ধানের শীষকে ভালোবাসবো, বিএনপির হাইকমান্ড যে সিদ্ধান্ত নিয়েছেন তারেক রহমান সাহেব, সেই সিদ্ধান্ত মেনে আমরা মাঠে যাকেই দেন তাকে বিজয়ী করার জন্য আমাদের প্রাণপণ লড়ে যাব। তাহলে পর বিজয়ের সম্ভাবনা বা বিজয়ের হাতছানি দিয়ে আপনাদেরকে রাখছে। আর যদি মনে হয় যে আমরা ব্যক্তি চয়েস করে কেন অমুককে দেওয়া হয়নি, কেন তুমুককে দেওয়া হয়নি, কেন মনিরুল হাসান বাপ্পিকে দেওয়া হলো, এরকম যদি গোস্বা করেন যে তিনি বহিরাগত, তাই আমি আর ওই ধানের শীষের সাথে এবার নেই, বা দায় ছাড়া অবস্থাতে দেখা যাক কি হয়। আপনি লিডার, আপনার নিচে একটা বড় কর্মী বাহিনী রয়েছে, মনে করেন যে আমার আপনার সাথে 10 জন বা 20 জন কর্মী আপনার সাথে সবসময় থাকে বা আপনাকে ফলো করে, আপনি যদি আশাহত হয়ে যান যে তারেক রহমান সাহেবের ধানের শীষের যে ক্যান্ডারকে এখানে পাঠাচ্ছেন উনি আমার সহজেবল না বা তার দ্বারা সম্ভব না, এটা যদি আপনি আপনার কর্মী বাহিনীর সামনে বলেন, এটা যদি আপনি মনে করেন যে আপনার এলাকার মানুষের সামনে বলেন, তাহলে আপনার ওই ব্যক্তির ভোট নষ্ট হবে না, ভোট নষ্ট হবে ধানের শীষের, বিএনপির। সুতরাং আমি জোর গলায় দৃঢ় কণ্ঠে বলবো, যদি আপনি আপনার দলকে ভালোবেসে থাকেন, যদি আপনি আপনার দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ভালোবেসে থাকেন, আপনি যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবেসে থাকেন, আপনি যদি আপনার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ভালোবেসে থাকেন, যদি আপনি বিএনপির অনুগত কর্মী হয়ে থাকেন, তাহলে আপনার কাছে সবার আগে সিদ্ধান্ত
সবার আগে আপনার কাছে গুরুত্ব থাকবে আপনার দলীয় হাইকমান্ডের সিদ্ধান্ত। আপনাকে মনে রাখতে হবে তারেক রহমান, বেগম খালেদা জিয়া এবং হাইকমান্ডের আলোচনার মধ্য দিয়ে, আলোচনার ভিত্তিতে আজকে এই মনোনয়ন বা সম্ভাব্য তালিকা প্রকাশ করা হয়েছে। চেঞ্জ হতেও পারে, যদি ওনারা মনে করেন চেঞ্জ হবে, যিনি আসবেন তাকেও সমর্থন দিবেন। এই ক্ষেত্রে অন্তত পক্ষে দীর্ঘদিন তো দেখেছেন যে পাইকগাছা কয়রার ক্ষেত্রে জোটবদ্ধ থাকার কারণে ধানের শীষ প্রতীকের এমপি নির্বাচনের ক্ষেত্রে আমরা দীর্ঘ সময়, যে সময় নির্বাচন করার মতো পরিবেশ ছিল সে সময় ধানের শীষ প্রতীকে নির্বাচন করা হয়নি, দাঁড়িপাল্লা প্রতীক সেখানে বেশিরভাগ সময় দেখা গেছে। তো আজকে যখন আপনি আপনার দলের নেতাদের হাতে ধানের শীষ দিয়ে মাঠে নির্বাচন করার মতো পরিবেশ পেয়েছেন, ব্যক্তি মনিরুল হাসান বাপ্পি ইজ নট ম্যাটার। এখানে মনে করতে হবে জনাব তারেক রহমানের সিদ্ধান্ত, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সিদ্ধান্ত, বিএনপির হাইকমান্ডের সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত মেনে নিয়ে যদি আপনি কাজ করতে পারেন, আপনি যদি আশাহত না হন, আজকে থেকে যদি আপনি মনে করেন যে না প্রার্থী কে হলো এটা আমার কাছে মুখ্য বিষয় নয়, আমার কাছে মুখ্য বিষয় আমি আমার তৃণমূল থেকে অর্থাৎ পাইকগাছা কয়রা থেকে আমি আমার দলের নির্বাচিত অর্থাৎ দলের মনোনীত প্রার্থীকে আমি নির্বাচন করে মহান সংসদে পাঠাবো। তাহলে পাইকগাছা কয়রা থেকে ধানের শীষ যে জয়লাভ করতে পারে বা ধানের শীষ যে প্রার্থী হয়ে ধানের শীষ এর ক্যান্ডিডেট এখান থেকে নির্বাচিত হয়ে সংসদে যেতে পারে, এমন নমুনা যদি আমরা স্থাপন করতে পারি পাইকগাছা কয়রাবাসী, তাহলে পুনরায় হয়তো এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। তখন পাইকগাছা কয়রার থেকেও প্রার্থী এই মুহূর্তে হচ্ছে দল চেঞ্জ করলে হতে পারে বা পরবর্তীতেও হতে পারে, বা এটা তখন একটা দৃষ্টিতে আসবে। তো আশা করব যারা বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আছেন, সরাসরি পদ পদবি হোল্ড করছেন, তারা আশাহত না হয়ে ব্যক্তির দিকে না তাকিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে আদর্শতে রাজনীতি করেন সেই আদর্শের দিকে তাকিয়ে আপনার এলাকায় যে প্রার্থীকে দেওয়া হয়েছে ধানের শীষের প্রার্থী সেই হিসেবে কাজ করুন, তাহলেই জয় ছিনিয়ে আনা সম্ভব। অন্যথায় আপনার সমালোচনা, আপনার কটাক্ষ, আপনার ভিতরে যে ক্ষোভ, এই যদি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নেতাকর্মী, আপনার পিছনের কর্মীদের কাছে, আপনার এলাকাবাসীর কাছে প্রকাশ করেন, তাহলে আপনার ভোট ব্যাংক থেকে প্রতিদিন ভোট মাইনাস হবে, কোনো অবস্থায় আপনি যোগ করতে পারবেন না। এবার সিদ্ধান্ত আপনার, ভেবে দেখার বিষয়টা আপনার। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।